কালকে একটু প্রসেস করে দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আফরোজ খান মডেল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। সে সঙ্গে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই লাইভ ক্লাসটি যারা দেখছেন, সম্মানিত অভিভাবক, শুভাকাঙ্ক্ষী, আমার সম্মানিত শিক্ষক মহোদয় এবং কলিগ যারা আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই সুস্থ এবং সুন্দর আছেন। তো আমরা দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে ক্লাস নিব এখন। এর আগে আমি গত ক্লাসে দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং ক্লাসে নিয়েছিলাম সপ্তম অধ্যায়ের শেয়ার, বন্ড এবং ডিবেঞ্চারের উপর ক্লাস। তো আমরা গতদিন ক্লাস যতটুকু নিয়েছিলাম তার পরবর্তী অংশ থেকে আমি আজকে ক্লাসটা কন্টিনিউ করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে বন্ড, বন্ডের বৈশিষ্ট্য, বন্ডের সুবিধা অসুবিধা, ডিবেঞ্চার সুবিধা অসুবিধা এবং বাংলাদেশের শেয়ার বাজার। তো প্রথমে আসি আমরা বন্ড। বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের একটি হাতিয়ার হচ্ছে বন্ড। আমরা পূর্বেই জেনেছি যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের থেকে ঋণ মূলধন সংস্থান করে থাকে। আমরা কি বলেছিলাম? দলিল বা চুক্তিপত্রের মাধ্যমেই বিনিয়োগকারীরা ঋণ মূলধন সংস্থান করে থাকে। তো যেই মূলধনটা সংস্থান করে সেটাকে আমরা বন্ড বলি। আবার বলতেছি, দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের কাছ থেকে যে ঋণ সংগ্রহ করে সেটাকে আমরা বলবো বন্ড। তাহলে ঋণ আমি দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে সংগ্রহ করতে পারি অথবা দলিল বা চুক্তিপত্র ছাড়া সংগ্রহ করতে পারি। যেটা চুক্তিপত্র নিয়ে সংগ্রহ করতে হয় সেটাকে বলা হয় বন্ড, আর চুক্তিপত্র ছাড়া যেটা হয় সেটাকে আমরা শুধুমাত্র ঋণ হিসেবে বিবেচনা করি। তাহলে দেশের অধিকাংশ কোম্পানি এবং ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ঋণ নিয়ে মূলধনের সংস্থান করে। অর্থাৎ আমাদের দেশে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠান রয়েছে তারা ঋণের মাধ্যমে মূলধন সংস্থান করে থাকে। ফলে বিনিয়োগের হাতিয়ার হিসেবে বন্ড আমাদের দেশে তেমন একটা এখনও জনপ্রিয় বা পরিচিতি পায়নি। তো আমরা এখন দেখি যে বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে বন্ডের কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো প্রথমত আমরা কি দেখি? জামানত। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জামানত। বন্ডের বিপরীতে কোম্পানিকে নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি, সেটা স্থায়ী সম্পত্তি বা দলিলপত্র জামানত হিসেবে রাখে। অর্থাৎ যে ব্যক্তি বা প্রতিষ্ঠান বন্ড সংগ্রহ করবে বা ঋণ সংগ্রহ করবে বা মূলধন সংস্থান করবে, সে নির্দিষ্ট পরিমাণ স্থায়ী সম্পত্তি বা ওই সম্পত্তির দলিল পত্রাদি জামানত হিসেবে জমা রাখে। ফলে কোম্পানি বিনিয়োগকারীদের পাওনা পরিশোধ না করতে পারলে এসব সম্পত্তি বিক্রি করে বা হস্তান্তরের মাধ্যমে তার ইস্যুকৃত মূলধনের টাকাটা সে আদায় করতে পারে, বা ঋণকৃত টাকা, যে টাকাটা সে ঋণ হিসেবে প্রদান করেছিল বা বন্ড হিসেবে প্রদান করেছিল, সেই বন্ডের টাকাটা আদায় করতে পারে। তা আমরা কী বলতে পারি? আমাদের দেশে যে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা করে কি? ঋণের মাধ্যমে সংস্থান করে। বন্ডের মাধ্যমে সংস্থান খুব কমই হয় আমাদের দেশে, বললাম এটা পরিচিতি কম। তারপরও বন্ডটা কীভাবে সংগ্রহ করা হয়? স্থায়ী সম্পত্তি বা দলিলের মাধ্যমে চুক্তি করে আর্থিক প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা হয়। তো এইগুলো দলিল বা স্থায়ী সম্পত্তি জামানত হিসেবে রাখা হয়। কেন রাখা হয়? কারণটা হচ্ছে যে ভবিষ্যতে বিনিয়োগকারী যদি এই বিনিয়োগকৃত টাকা বা বন্ডের টাকাটা পরিশোধ করতে না পারে, তখন এই বন্ডের বিপরীতে জমা রাখা স্থায়ী সম্পত্তি বা দলিল সে বিক্রি করে বা হস্তান্তর করে সে তার টাকাটা আদায় করতে পারে। এরপর আছে একটা ডেট অফ ম্যাচুরিটি বা পরিপক্কতার তারিখ। পরিপক্কতার তারিখ, যেটাকে আমরা বলি ডেট অফ ম্যাচুরিটি। কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডে একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, সেটা 3 মাস, 6 মাস, 1 বছর
এটা বিভিন্ন ধরনের মেয়াদ থাকে। তো উক্ত পরিপক্কতার তারিখে বিনিয়োগকারী বন্ডের উল্লিখিত মূল্য, অর্থাৎ বন্ডের যে মূল্যটা উল্লেখ থাকবে সেই উল্লিখিত মূল্যটা ফেরত পায়। কে পায়? বিনিয়োগকারী। আবার বলতেছি, পরিপক্কতার তারিখে বিনিয়োগকারী বন্ডে উল্লিখিত মূল্য ফেরত পায়। 3 নম্বর হচ্ছে ঋণদাতা। ঋণদাতা, বন্ড মালিকরা কোম্পানির ঋণদাতা হিসেবে গণ্য হয়। বন্ড মালিকরা কোম্পানির ঋণদাতা হিসেবে গণ্য হয়, ফলে তাদের কোনো ভোটাধিকার থাকে না। আমরা আগে অধ্যায় পড়েছিলাম বা আগের ক্লাসে পড়েছিলাম, শেয়ার বিনিয়োগকারী যারা থাকেন বা শেয়ার যারা ক্রয় করেন তারা কিন্তু কোম্পানির ভোটাধিকার প্রয়োগে সামিল হইতে পারেন বা অংশীদার হইতে পারেন। কিন্তু বন্ডের ক্রেতা যারা আছে বা যারা বন্ড ক্রয় করেন তারা কিন্তু কখনোই কোম্পানির ভোটাধিকার পান না, যার জন্য কোম্পানি পরিচালনা পরিষদের ক্ষেত্রে তাদের সুযোগ কম। এরপর আছে রূপান্তরযোগ্যতা। রূপান্তরযোগ্যতা, রূপান্তরযোগ্যতা কোম্পানি অনেক সময় বিনিয়োগকারীদের জন্য বা বিনিয়োগকারীদের কাছে রূপান্তরযোগ্য বন্ড বিক্রি করে থাকে। ভালো করে খেয়াল করবা, কোম্পানি অনেক সময় বিনিয়োগকারীদের কাছে রূপান্তরযোগ্য বন্ড বিক্রয় করে থাকে। ফলে এসব বন্ড মালিকরা ইচ্ছা করলেই সে বন্ডকে শেয়ারে রূপান্তর করতে পারে বা শর্ত অনুসারে বা শর্ত অনুযায়ী বা শর্ত সাপেক্ষে তাদের যে ধারণকৃত শেয়ার বা ক্রয়কৃত শেয়ার সেই শেয়ারটাকে নির্দিষ্ট সংখ্যক শেয়ারে রূপান্তর করতে পারে। তাই এই দেখলাম আমরা শেয়ারের বন্ডের বৈশিষ্ট্য। এখন আমরা দেখি বন্ডের সুবিধা, অর্থাৎ বন্ডের কিছু সুবিধা বিদ্যমান আছে। 1 নম্বর হচ্ছে সুদের হার। সুবিধা, এক হচ্ছে সুদের হার। 2 নম্বর হচ্ছে ঝুঁকি কম। ঝুঁকি কম। 3 নম্বর হচ্ছে মুনাফা এবং সম্পদের উপর অধিকার। মুনাফা ও সম্পদের উপর অধিকার। এই 3টা সুবিধা আমরা বন্ডের মাঝে পাই। প্রথমত আছে সুদের হার। মনে রাখতে হবে বন্ডের ক্ষেত্রে সুদের হার পূর্ব নির্ধারিত থাকে বা নির্দিষ্ট করে দেওয়া থাকে। বন্ডের হার পূর্ব নির্ধারিত থাকে, ফলে তাদের আয়ে কখনোই অনিশ্চয়তা দেখা যায় না, যেটা আমাদের জন্য একটা সুবিধা। তবে কোনো কোনো সময় সুদের হার পরিবর্তনশীল হইতে পারে, সব সময় না, কোনো কোনো সময়। আচ্ছা, এরপর আছে ঝুঁকি কম। বন্ডের বিপরীতে স্থায়ী সম্পত্তি বা অন্যান্য সম্পত্তি জামানত হিসেবে রাখে বিধায় বন্ড বিনিয়োগকারীদের জন্য একটি ঝুঁকিহীন বা ঝুঁকি নাই এরকম একটা উৎস হিসেবে গণ্য হয়। বা যেহেতু সম্পত্তি বা দলিল জামানত হিসেবে রাখা হয়, যার জন্য কোম্পানি বিনিয়োগকারীর ঝুঁকিটা হ্রাস পায়। কারণ কি? কারণ এই সম্পত্তি বা দলিল যেটা আছে সেটা সে বিক্রি করে যে কোনো সময় পাওনা আদায় করে নিতে পারে। বন্ডের টাকা বন্ড মালিক যারা আছেন তারা যদি ফেরত নাও দেয়, তখন এই সম্পত্তি বা দলিল বিক্রি করে সে বন্ডের টাকাটা আদায় করে নিতে পারে, যার জন্য তার কাছে এটা ঝুঁকি কম। এরপর মুনাফা এবং সম্পদের উপর অধিকার। কোম্পানি কর্তৃক অর্জিত আয় থেকে সর্বপ্রথম বন্ড মালিকদের সুদ প্রদান করা হয়। মোস্ট ইম্পর্টেন্ট, খেয়াল করবে, কোম্পানি যে টাকা মুনাফা অর্জন করে সেই মুনাফা থেকে সর্বপ্রথম দেওয়া হয় বন্ড মালিকদের। সর্বপ্রথম কাকে দেওয়া হয়? বন্ড মালিকদের দেওয়া হয়। তার পরবর্তীতে শেয়ার হোল্ডার, অগ্রাধিকার শেয়ার হোল্ডার, অন্যান্য যারা পায় তাদেরকে দেওয়া হয়। অন্যদিকে কোম্পানি বিলুপ্তি বা অবসানকালে কোম্পানি বিক্রির অর্থ সর্বপ্রথম কাকে দেওয়া হয়? বন্ড মালিকদের দেওয়া হয়। অর্থাৎ বন্ড মালিকদের পাওনা সর্বপ্রথম পরিশোধ করার পর অন্যান্য যারা আছে পাওনাদার, শেয়ার হোল্ডার, ঋণদাতা সবাইকে পর্যায়ক্রমে পরিশোধ করা হয়। তাহলে সর্বপ্রথম কে পায়? বন্ড। সেই জন্যই কিন্তু বন্ড অনেক জনপ্রিয়, কিন্তু আমাদের দেশে এখনও সেই জনপ্রিয়তা লাভ করতে পারে নাই। অর্থাৎ বন্ড মালিকদের দাবি সাধারণ এবং অগ্রাধিকার শেয়ার যারা আছে
সেই শেয়ার মালিকদের দাবি থেকে অগ্রগণ্য হিসেবে বিবেচিত হয়। এখন আমরা দেখব অসুবিধা। অসুবিধা 1 নাম্বার কম আয় হার। 2 নাম্বার নিয়ন্ত্রণ। এই দুইটা আমাদের অসুবিধা বন্ডের মধ্যে বিদ্যমান। সাধারণ শেয়ার হোল্ডার এবং অগ্রাধিকার শেয়ারের তুলনায় কম ঝুঁকিপূর্ণ বিধায় বন্ডে মুনাফার হার বা আয়ের হারটা কম থাকে। তাহলে আয় হার কম থাকলে আমাদের আয় কম হবে, তাহলে সেটা আমাদের একদিক দিয়ে আমাদের জন্য কি বলে অসুবিধা। অর্থাৎ আয় বিনিয়োগ করবো বেশি কিন্তু মুনাফা আসবে কম। আমরা তো সবাই অতিরিক্ত মুনাফায় বিশ্বাসী বা অল্প সময়ে দ্রুত মুনাফা লাভ করতে ইচ্ছুক। সেই ক্ষেত্রে বন্ডের তো মুনাফার পরিমাণ কম, সেই জন্য এটা আমাদের সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে নিয়ন্ত্রণ। অগ্রাধিকার শেয়ার নেই, বন্ড মালিকদের ভোটাধিকার থাকে না। অগ্রাধিকার শেয়ারের মালিক যারা আছে তারা যেমন ভোটাধিকার প্রয়োগ করতে পারে না বা তারা কোম্পানি পরিচালনায় কখনোই ভোট দিতে পারে না, ঠিক তেমনি বন্ড মালিকরা কখনোই কোম্পানির ভোটাধিকার প্রয়োগ করতে পারে না বা গণতান্ত্রিক পদ্ধতিতে সে অংশগ্রহণ করতে পারে না, যার জন্য কোম্পানির কোনো অংশে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার নাই। এই হলো আমাদের বন্ডের বন্ড বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা। এখন আমরা আসি ডিবেঞ্চার। আমরা বন্ডের ক্ষেত্রে বলেছিলাম যে বন্ড কিন্তু একটি নির্দিষ্ট হারে স্থায়ী সম্পত্তি বা দলিল জামানত হিসেবে রাখা হয়। ডিবেঞ্চার হচ্ছে তার উল্টোটা, অর্থাৎ ডিবেঞ্চারকে বলা হয় জামানতবিহীন বিনিয়োগ বা জামানতবিহীন বন্ড হচ্ছে ডিবেঞ্চার। জামানতবিহীন বন্ড হচ্ছে ডিবেঞ্চার। যখনই আমি জামানত ছাড়া ঋণ সংগ্রহ করব তখন সেটা হয়ে যাবে ডিবেঞ্চার। এটাকে ডিবেঞ্চার ইংলিশ শব্দ, এটা বাংলা হচ্ছে ঋণপত্র। ফলে অধিকাংশ বৈশিষ্ট্য ডিবেঞ্চারের কার সাথে মিল থাকবে? বন্ডের সাথে মিল থাকবে। বন্ড ও অগ্রাধিকার শেয়ার ডিবেঞ্চারও আমাদের দেশে খুব একটা দেখা যায় না। তাহলে বন্ড, ডিবেঞ্চার আর কি বললাম, অগ্রাধিকার শেয়ার। বন্ড, ডিবেঞ্চার, অগ্রাধিকার শেয়ার, এই তিনটা শেয়ারের প্রচলন আমাদের দেশে খুব কম পরিমাণে রয়েছে। এখন বন্ডের তুলনায় এর নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। আমরা বলেছিলাম বন্ডের বিপরীতে জামানত রাখতে হয়, কিন্তু ডিবেঞ্চারের বিপরীতে কোনো প্রকার জামানত রাখতে হয় না। ডিবেঞ্চারের বিপরীতে জামানত থাকে না বিধায় কোম্পানির ডিবেঞ্চার বিনিয়োগকারীর সংখ্যা হ্রাস পায় বা কোম্পানির বিনিয়োগকারীরা এই ডিবেঞ্চার সহজে ক্রয় করে না। বিনিয়োগকারীরা সাধারণত বড় স্বনামধন্য কোম্পানি কর্তৃক ইস্যুকৃত ডিবেঞ্চার ক্রয় করে থাকে বা তাদের অর্থে বিনিয়োগ করে থাকে। তো এই ডিবেঞ্চার সুবিধা অসুবিধাগুলো কী কী আছে আমরা একটু দেখি। 1 নাম্বার সুবিধা, ডিবেঞ্চারের সুবিধা। তোমরা খাতা কলমে অবশ্যই বিষয়গুলো তুলে ফেলবে। 1 নাম্বার সুবিধা হচ্ছে নিয়মিত আয়। নিয়মিত আয়। 2 হচ্ছে নির্দিষ্ট সময়। নির্দিষ্ট সময়। তাহলে এই হচ্ছে আমাদের দুটা সুবিধা। তাহলে ডিবেঞ্চারের দুটি সুবিধা। তো প্রথমটা কি? নিয়মিত আয়। বন্ডের ন্যায় ডিবেঞ্চারও কিন্তু সুদের হার বা মুনাফার হারটা পূর্বেই নির্ধারিত থাকে, যার জন্য আয়টা নিয়মিত আকারে হয়, নিয়মিত হয়, কখনো অনিয়মিত হয় না, যেটা আমাদের জন্য একটা সুবিধাজনক। এরপর নির্দিষ্ট সময়। ডিবেঞ্চার নির্দিষ্ট মেয়াদের কারণে বিনিয়োগকারী এটি আগে থেকেই জানে, যার জন্য এটা তাদের কাছে অনেক বেশি জনপ্রিয়। অর্থাৎ ডিবেঞ্চার একটা পরিপক্কতার মেয়াদ থাকবে, অর্থাৎ কতদিন মেয়াদ থাকবে সেটা আগে থেকেই সে জানে। এখন আমরা দেখি অসুবিধা। ডিবেঞ্চারের অসুবিধাগুলো কী কী আছে? অসুবিধা 1 নাম্বার, সেটা হচ্ছে জামানতহীনতা। জামানতহীনতা। 2 নাম্বার হচ্ছে নিয়ন্ত্রণ।
3 নাম্বার হচ্ছে মুনাফা এবং সম্পদের উপর অধিকার। মুনাফা ও সম্পদের উপর অধিকার। মুনাফা ও সম্পদের উপর অধিকার। তাহলে প্রথম আমরা দেখি জামানতহীনতা। আমরা আগেই বলেছিলাম ডিবেঞ্চার হচ্ছে জামানতবিহীন একটা বন্ড। তো যেহেতু জামানত নাই, তাহলে এটা বিনিয়োগকারীর জন্য বা অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানের জন্য একটা ঝুঁকিপূর্ণ। কারণ জামানত থাকলে কোনো কারণে যদি এই বন্ড হোল্ডার এই বন্ডের টাকা পরিশোধ না করে, আমি ওই জামানতটা বিক্রি করে সংগ্রহ করতে পারবো। কিন্তু ডিবেঞ্চারের ক্ষেত্রে যেহেতু কোনো প্রকার জামানত নেই, সেহেতু এখানে বিক্রি করার কোনো প্রশ্ন আসে না। সুতরাং আমি এই ঋণের টাকাটা বা ডিবেঞ্চার টাকা আদায় করা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায়। কোনো কারণে যদি ডিবেঞ্চার হোল্ডার ডিবেঞ্চার টাকা পরিশোধে অপারগ হয় বা অসমর্থ হয়, সেই ক্ষেত্রে আমি তার কাছ থেকে টাকা আদায় করা আমার জন্য কষ্টদায়ক। দ্বিতীয়ত হচ্ছে নিয়ন্ত্রণ। বন্ডে নেয় ডিবেঞ্চার মালিকদের কোনো ভোটাধিকার থাকে না। ডিবেঞ্চার মালিক যারা আছে তাদের কোনো প্রকার ভোটাধিকার থাকে না, ফলে কোম্পানি পরিচালনা ডিবেঞ্চার মালিকদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। তৃতীয়ত হচ্ছে মুনাফা এবং সম্পদের অধিকার। ডিবেঞ্চার মালিকরা সাধারণত পাওনাদারের সমান মর্যাদা ভোগ করে। এই ডিবেঞ্চারের মালিক যারা আছে তারা কার সমান ভোগ করে? পাওনাদার। অর্থাৎ আমরা যখন বাকি থাকে কার কাছ থেকে পণ্য কিনে নিয়েছি সেরকম, যে পাওনাদারের সমান মর্যাদা ভোগ করে। ফলে কোম্পানি অর্জিত আয় থেকে ডিবেঞ্চার মালিকদের সুদ প্রদান করা। কখন সুদ প্রদান করে? বন্ড মালিকদের সুদ প্রদান করা হয়। ডিবেঞ্চার বন্ড মালিকদের সুদ দেওয়ার আগে বন্ড মালিকদের সুদ প্রদান করা হয়। ডিবেঞ্চার মালিকদের সুদ দেওয়ার আগে বন্ড মালিক দেওয়া হয়। অনুরূপভাবে কোম্পানি বিলুপ্তির সময় বা অবসায়নকালে বন্ড মালিকদের দাবি বা পাওনা পরিশোধের পর ডিবেঞ্চার মালিকরা তাদের পাওনা বা দাবি পরিশোধ করা হয়। তাহলে আমরা কী বললাম? মুনাফা এবং সম্পদের অধিকারটা কী বললাম? একটু মনোযোগ দিয়ে শোনো। যে বলছি যে ডিবেঞ্চার মালিক যারা আছে তাদেরকে পাওনাদারের সমান মর্যাদা দেওয়া হয়। বন্ডের ন্যায় এই ডিবেঞ্চার হোল্ডার যারা আছে তাদেরকে মালিক বন্ডের অর্থ পরিশোধ বা বন্ডের সুদ পরিশোধ করার পর ডিবেঞ্চার মালিকদের সুদ পরিশোধ করা হয়। ঠিক তেমনি কোম্পানি অবসায়নকালে বা কোম্পানি বিলুপ্তি সাধনকালে কোম্পানি বিক্রি করে প্রাপ্ত অর্থ সর্বপ্রথম বন্ড মালিককে দেওয়া হয়, তারপরে দেওয়া হয় ডিবেঞ্চার মালিকদের। ওকে, আচ্ছা। তো আমাদের এই ডিবেঞ্চারের সুবিধা অসুবিধা শেষ হয়ে গেল। আমাদের লাস্ট টপিক হচ্ছে বাংলাদেশের শেয়ার বাজার। যে কোনো দেশের অর্থনীতিতে শেয়ার বাজার মূলধন সংগ্রহের বাজার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য সাধারণ বা বিনিয়োগকারী যারা আছে বা জনগণ যারা আছে তাদের প্রত্যাশা থাকে শেয়ার বাজার যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যম বা মিডিয়াতে আমরা শুনেছি যে শেয়ার কালোবাজারি, শেয়ারের বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকৃত টাকা ফেরত পাচ্ছেন না বা লভ্যাংশ টাকা ফেরত পাচ্ছেন না, বা ফটকা কারণে শেয়ার বাজারে এসে উপস্থিত হওয়ার ফলে বিভিন্ন কোম্পানির শেয়ার বিক্রয়ের ক্ষেত্রে প্রতারণার শিকার হয়েছেন। বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি হয়। সেই জন্য জনগণ বা বিনিয়োগকারীরা প্রত্যাশা করেন যে শেয়ার বাজারটা যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়। সময়ের সাথে সাথে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ শেয়ার বাজারটা বর্তমানে সুসংগঠিত এবং ক্রমশ উন্নতি সাধন করেছে। শেয়ার বাজার বিনিয়োগ একই ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। ভালো করে খেয়াল করবা, শেয়ার বাজারে আমি যদি বিনিয়োগ করি সেটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। অতএব শেয়ার বাজার বিনিয়োগ সম্পর্কে সঠিক ধারণা না থাকলে কখনোই শেয়ার বাজারে বিনিয়োগ করা উচিত নয়। শেয়ার বাজার সম্পর্কে পরিপূর্ণ ধারণা না থাকলে কখনোই শেয়ার বাজারে বিনিয়োগ করা উচিত নয়। এতে লাভের সাথে সাথে ক্ষতির আশঙ্কা থাকে বেশি। শেয়ার বাজারে বিনিয়োগের পূর্বে কোম্পানিগুলোর বার্ষিক আর্থিক বিবরণী। শেয়ার বাজারে যদি বিনিয়োগ করতে যাই তাহলে বিনিয়োগের পূর্বে কোম্পানির আর্থিক বিবরণী বা বার্ষিক আর্থিক বিবরণী যেগুলো থাকে সেগুলো সংগ্রহ করে কোম্পানি বিভিন্ন তথ্য, যেমন শেয়ার প্রতি আয়, অর্থাৎ শেয়ার প্রতি আয় যেটাকে বলা হয় ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার, আর্নিং পার শেয়ার, ইপিএস বা কোম্পানির প্রতি শেয়ারের আয় বা লভ্যাংশ কত আছে সেটা যাচাই করা। ব্যবসার ধরন, কোম্পানির ব্যবস্থাপনা অর্থাৎ কোন ব্যবস্থাপনা নীতি বা পদ্ধতি তারা ফলো করেছে সেটা জানা। এরপর নিজ সম্পদ এবং ব্যবসায় দায়, ঋণ
সে সম্পর্কে ধারণা লাভ করা। এরপর আছে অন্যান্য আর্থিক তথ্য বিশ্লেষণ করা, কোম্পানির গ্রহণযোগ্যতা, কোম্পানির সুনাম সেগুলা মূল্যায়ন করা। ঠিক আছে, তো কোম্পানির পাশাপাশি শিল্প খাত এবং দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান সংগ্রহ করে বিনিয়োগ করা উচিত বা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে হয়। প্রয়োজনে বাজার বিশেষজ্ঞ যারা আছেন বা বাজার মনিটরিং করেন যারা, বা বাজারে পূর্ব থেকে শেয়ার করে যারা অভিজ্ঞ আছেন তাদের পরামর্শ নেওয়া যায়। তবে কোনো অবস্থাতেই গুজবের মাধ্যমে পাওয়া তথ্য থেকে শেয়ার ক্রয় করা উচিত নয়। গুজবের মাধ্যমে প্রাপ্ত তথ্য থেকে শেয়ার ক্রয় করলে শেয়ার হোল্ডার 80% শেয়ার হোল্ডার ক্ষতির সম্মুখীন হন। কাজেই বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই গুজব সম্পর্কে সচেতন থাকতে হবে। গুজব সৃষ্টিকারী বা গুজব হতে প্রাপ্ত কোনো ধরনের তথ্যকে ভিত্তি করে কখনোই শেয়ার ক্রয় করা উচিত নয়। শেয়ার ইস্যুকারী কোম্পানি এবং বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বিক্রয় সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের প্রয়োজন হয়। কি বললাম? শেয়ার ইস্যুকারী প্রতিষ্ঠান এবং শেয়ার বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং শেয়ার ক্রয় বিক্রয়ের জন্য একটা সুনির্দিষ্ট এবং সুষ্ঠু প্রতিষ্ঠানের প্রয়োজন হয়। এরূপ প্রতিষ্ঠানকে বলা হয় স্টক এক্সচেঞ্জ। তাহলে স্টক এক্সচেঞ্জ কি? স্টক এক্সচেঞ্জ অর্থাৎ শেয়ার বিনিময়, যেটাকে আমরা বলি শেয়ার বিনিময়, অর্থাৎ যেই স্থানে বা কক্ষে কোম্পানির প্রতিটি শেয়ার ক্রয় বিক্রয় পুনঃবিক্রয় করা হয় সেটাকে বলা হয় স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জ নামক প্রতিষ্ঠান জনগণ বা সাধারণ প্রতিষ্ঠান থেকে কোম্পানিকে তহবিল সংস্থানে বা তহবিল সংগ্রহে সাহায্য করে থাকে এবং বিনিয়োগকারীদের জন্য শেয়ার ক্রয় বিক্রয়ের জন্য একটা নির্দিষ্ট স্থানের ব্যবস্থা করে থাকে। আমাদের দেশে বাংলাদেশ এই স্টক এক্সচেঞ্জ হচ্ছে দুটি, একটা হচ্ছে ঢাকা, একটা হচ্ছে চট্টগ্রাম। ঢাকাটাকে বলা হয় ডিএসই, আর চট্টগ্রাম বলা হয় সিএসই। ঢাকাকে বলা হয় ডিএসই আর চট্টগ্রামকে বলা হয় সিএসই, অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জ আর চিটাগং স্টক এক্সচেঞ্জ। এই দুটি নামে আমাদের দেশে শেয়ার বাজার রয়েছে। উল্লেখিত দুটি এক্সচেঞ্জ বিভিন্ন কোম্পানির সাধারণ শেয়ার, মিউচুয়াল ফান্ড, ডিবেঞ্চার, বন্ড ইত্যাদি ক্রয় বিক্রয় করা হয়। তাহলে এই দুটি মার্কেট বা বাজারের মাধ্যমে, শেয়ার বাজারের মাধ্যমে আমাদের দেশে সকল প্রকার সাধারণ শেয়ার, মিউচুয়াল ফান্ড, বন্ড, ডিবেঞ্চার এইগুলা ক্রয় বিক্রয় করা হয়। বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার সুবিধার্থে স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানির শেয়ারগুলোকে কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয়। তাহলে কি বললাম? বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার সুবিধার্থে, অর্থাৎ আপনি যদি বিনিয়োগ করতে যান বা আমরা যদি বিনিয়োগ করতে যাই, তো এই বিনিয়োগ করার সময় আমাদের সুবিধার্থে কিছু এই শেয়ারগুলোকে বিভিন্ন গ্রেডে ভাগ করা হয়েছে বা বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। সেগুলো হচ্ছে এ, বি, জি, এন, এরপর হচ্ছে জেড। এরকম কয়েকটি গ্রেড বা শ্রেণীতে বিভক্ত করা আছে। তো কি বললাম? বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার জন্য শেয়ারগুলোকে বিভিন্ন শ্রেণী বা গ্রেডে বিভক্ত করা হয়েছে, যেটা এ, বি, জি, এন এবং জেড এই ধরনের শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, জি, এন, জেড, অর্থাৎ এক একটা কোম্পানির প্রতিষ্ঠানের উপর নির্ভর করে সেই গ্রেডটা নির্ধারণ করা হয়। সাধারণ শেয়ার বাজার বোঝার জন্য বা সাধারণ শেয়ার বাজার গতি বা সার্বিক অবস্থা বোঝার জন্য আমরা কি ব্যবহার করি? সূচক ব্যবহার করি। তাহলে ভালো করে বুঝবা। আমরা পত্রিকায় হয়তো অনেক সময় ছবি দেখি যে শেয়ার বাজার বা টিভিতে দেখানো হয় শেয়ার বাজার। তো সেই শেয়ার বাজারটাকে বোঝার জন্য বা সাধারণত শেয়ার বাজারের গতি এবং অবস্থা বা সার্বিক অবস্থা বোঝার জন্য আমরা সূচক ব্যবহার করি। উদাহরণস্বরূপ ঢাকার 3 ধরনের সূচক ব্যবহার করা হয়। ডিএসসি প্রশস্ত সূচক, অর্থাৎ ঢাকায় যে সূচকগুলো ব্যবহার করা হয় ডিএসসি, ডিএসসি ব্রড,
ইন্ডেক্স, ডিএসসি ব্রড ইন্ডেক্স, ডিএসসি সরিয়া ইন্ডেক্স, ডিএসসি সরিয়া সরিয়া অর্থাৎ সরিয়া সূচক যেটাকে বলি, SSA সরিয়া ইন্ডেক্স, সরিয়া ইন্ডেক্স। আরেকটা হচ্ছে ডিএসসি 30 ইন্ডেক্স, ডিএসসি 30 ইন্ডেক্স, 30 ইন্ডেক্স অর্থাৎ ঢাকা শেয়ার মার্কেটে এই তিনটা সূচক ব্যবহার করা হয়। প্রথমটা কি ডিএসসি ব্রড ইন্ডেক্স, ডিএসসি সরিয়া ইন্ডেক্স, একটা হচ্ছে ডিএসসি 30 ইন্ডেক্স। তো এইগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো। অনুরূপভাবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তিনটি সূচক ব্যবহার করা হয়। প্রথমটা হচ্ছে আমরা একটু লিখি সূচক, এই তিনটা সূচক হচ্ছে ডিএসসি, ডিএসই ইন্ডেক্স, আর এখন লিখতেছি সিএসই ইন্ডেক্স বা সূচক। প্রথমটা হচ্ছে সিএসই অল শেয়ার প্রাইস ইন্ডেক্স, সিএসই অল শেয়ার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ সকল শেয়ার সূচক, সকল শেয়ার মূল্য সূচক। এরপর হচ্ছে এটা হলো 1 নাম্বার, তিনটা সূচকে এটা প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরিজ ইন্ডেক্স, সিএসসি সিলেক্টিভ সিলেক্টিভ ক্যাটাগরিজ, সিলেক্টিভ ক্যাটাগরিজ, সিলেক্টিভ ক্যাটাগরিজ ইন্ডেক্স। আর 3 নম্বরটা হচ্ছে আমাদের সিএসসি 30 সূচক, সিএসই 30 ইন্ডেক্স। এই তিনটা সূচক ব্যবহার করা হয় চট্টগ্রাম শেয়ার মার্কেট বা চিটাগং স্টক এক্সচেঞ্জে। শেয়ার বাজারের সূচক প্রতিদিন ওঠানামা করে, একটা বিষয় খেয়াল রাখবা, শেয়ার বাজারের সূচক প্রতিদিন ওঠানামা করে। এসব ওঠানামা বাজার গতি বা প্রকৃতি সম্পর্কে তথ্য দেয়। তাহলে শেয়ার সূচক ওঠানামা কিসের তথ্য দেয়? বাজারের গতি বা প্রকৃতির সম্পর্কে তথ্য দেয়। এই সূচকের ওঠানামা শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানি, শেয়ার বাজারে যে সকল কোম্পানি তালিকাভুক্ত রয়েছে সেই সকল কোম্পানির শেয়ার মূল্য ওঠানামার উপর নির্ভর করে। এই সূচকগুলো কিসের উপর নির্ভর করে? শেয়ার মার্কেটে তালিকাভুক্ত যে সকল কোম্পানি রয়েছে সেই সকল কোম্পানির কি বলে শেয়ার মূল্যের ওঠানামার উপর নির্ভর করে। অধিকাংশ শেয়ার দাম বাড়লে সূচক বাড়ে, শেয়ার দাম কমলে সূচক কমে। তাহলে শেয়ার দাম বাড়লে সূচকের কি হয়? বাড়ে। শেয়ারের দাম কমলে সূচকের পরিমাণ কমে। তো শেয়ার দাম বাড়লে সূচক বাড়ে, আবার শেয়ার দাম কমলে সূচক কমে। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। তো এই বিষয়গুলোর উপর আমরা আলোকপাত করেছি। তোমরা আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছ। তোমরা বাসায় বসে বসে সেই টপিকগুলো তোমরা আরও বাসায় পড়বে, ভালো করে মুখস্থ করবে, এবং তোমাদের বাড়ি কাজ থাকবে সেটা হলো HW থাকবে। আমি HWটা এই পাশে লিখলাম, তাহলে আমাদের জন্য সহজ হয়। HW 1 নম্বর বন্ড কি, বন্ডের বৈশিষ্ট্য, বন্ডের সুবিধা অসুবিধা, ডিবেঞ্চার কি, ডিবেঞ্চারের সুবিধা অসুবিধা, বাংলাদেশ শেয়ার বাজার প্রত্যেকটা, বিশেষ করে বন্ড ডিবেঞ্চার এই বিষয়গুলো অবশ্যই মুখস্থ করতে হবে।
এর পরবর্তীতে আমরা সামনে ক্লাসে শেয়ার বাজারে কীভাবে বিনিয়োগ করতে হয় সেই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং লভ্যাংশ নীতি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো যারা এখন পর্যন্ত আগের ক্লাসগুলো করেছো তোমাদেরকে বলেছিলাম যে ক্লাসের বিষয়গুলো তোমরা কমেন্ট করার জন্যে। তো আশা করি এই ক্লাসগুলো মুখস্থ করে বা বাড়ির কাজটা কমপ্লিট করে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে ক্লিক করবে। আর সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আশা করি তোমরা পরবর্তী ক্লাসগুলোতে সময় মতো ক্লাসে জয়েন করবে এবং সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।